আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মহামারীর এই সময়টায় আমরা তোমাদের জন্য এই চেষ্টাটুকু করে যাচ্ছি যে যাতে করে তোমরা ঘরে বসে একটু পড়তে পারো। আর এর আগেও তোমাদেরকে বলেছি যে সপ্তম শ্রেণীটা আসলেই গুরুত্বপূর্ণ, কারণ সপ্তম শ্রেণীটা অষ্টম শ্রেণীর সাথে রিলেটেড। সপ্তম শ্রেণীতে কোনো বিষয়ে কোনো টপিক্সে যদি গ্যাপ থেকে যায় তাহলে অষ্টমে তোমাদের সিলেবাস শেষ করতে একটু কষ্ট হবে বা বুঝতে তোমাদের কষ্ট হবে, সেই ক্ষেত্রে ফলাফলের উপর একটু প্রভাব পড়বে। যে কারণে আমাদের চেষ্টা যে আমরা তোমাদের একটু কাছাকাছি থাকতে পারি এবং তোমাদেরকে লেখাপড়ার করে একটু সহযোগিতা করতে পারি, সেই জন্য আমাদের এই চেষ্টা। আমাদের আশা করছি আমাদের এই ভিডিও ক্লাসগুলি তোমরা নিয়মিত দেখবে এবং সমস্যাগুলি সমাধান করে নেবে। তো আজকেও আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান পড়াবো এবং নবম অধ্যায় তাপ ও তাপমাত্রার বাকি অংশটুকু পড়াবো। আমরা পড়ছিলাম তাপের প্রভাবে পদার্থের প্রসারণ। আমরা কঠিন পদার্থের প্রসারণ করেছি, কঠিন পদার্থের প্রসারণের প্রভাব, দৈনন্দিন জীবনে কঠিন পদার্থের প্রসারণের প্রভাব করেছি। আজকে আমরা করবো বায়বীয় পদার্থের উপর তাপের প্রভাব। বায়বীয় পদার্থ তাপ পেলে প্রসারিত হয়, এটা আমরা আজকের ক্লাসে দেখব। ঠিক আছে, তো তোমরা একটু সামনে বই নিয়ে বসো। আমাদের 95 পৃষ্ঠা, 96 পৃষ্ঠা পড়বো আজকে আমরা। 95 পৃষ্ঠার শেষের দিকে আজকে হচ্ছে তাপের প্রভাবে বায়বীয় পদার্থের প্রসারণ। ঠিক আছে, তো দেখো তাপ প্রয়োগ করলে বায়বীয় পদার্থ যে প্রসারিত হয় এটার একটা পরীক্ষা তোমাদের দেওয়া আছে। আমি এখানে একটা ছবি দিয়েছি, দেখো একটা পাত্রে একটা ডিশ বল যেটাকে আমরা বলি, এখানে এটা এরকম একটা ডিশ লাগবে, একটা বোতল লাগবে, বেলুন লাগবে এবং সাথে লাগবে হচ্ছে সুতা। এইগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয় উপকরণ। প্রত্যেকটা পরীক্ষার জন্য কিছু উপকরণ লাগে, এইগুলি হচ্ছে আমাদের এই পরীক্ষাটার উপকরণ। একটা বোতল লাগবে, বেলুন লাগবে, পানি, গরম পানি এবং ঠান্ডা পানি লাগবে, আর লাগবে হচ্ছে ডিশ বা বল। তো প্রথমে আমরা বোতলের মুখে একটা বেলুনকে বেঁধে দেবো সুতা দিয়ে, এবং একটা পাত্রে গরম পানি নিয়ে, একবারে ফুটনো পানির দরকার নাই, এবং আমাদের গরম পানি ব্যবহার করার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে হাতে বা গায়ে লেগে না যায়। তো এই গরম পানির মধ্যে যদি আমরা বোতলটাকে ডুবিয়ে দিই তাহলে আস্তে আস্তে বেলুনটি ফুলে উঠবে। পরবর্তীতে ওই বেলুনটি যদি আমরা ঠান্ডা পানির পাত্রে ডুবিয়ে দিই তাহলে আস্তে আস্তে বেলুনটি আবার চুপসে যাবে। গরম পানির মধ্যে কি আছে, তাপমাত্রা একটু বেশি। তো তাপের প্রভাবে কি হয়েছে এখানে সেটা একটু বলি। তাপের প্রভাবে এই যে খালি বোতল, এটা খালি বোতল, কিন্তু বোতল খালি হলেও বোতলের ভিতরটা বায়ু দিয়ে পরিপূর্ণ। তো তাপের প্রভাবে এই বোতলের ভিতরকার বায়ু প্রসারিত হয়ে আস্তে আস্তে বোতলের বাইরে বের হয়ে এসেছে, এবং বোতলের বাইরে এই মুখে নায়ক আছে বেলুন, এই বাইরে গিয়ে প্রবেশ করেছে বেলুনের ভিতরে, যে কারণে বেলুনটি আস্তে আস্তে ফুলে উঠেছে। এবং পরবর্তীতে যখন এটাকে ঠান্ডা পানির মধ্যে ডুবানো হয়েছে তখন সেই বাতাস আবার ঠান্ডা পেয়ে বাতাস আবার সংকুচিত হয়ে বেলুন থেকে আবার বোতলের ভিতরে চলে এসেছে, যে কারণে এই বেলুনটি সংকুচিত হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আমরা জানি যে বায়বীয় পদার্থের কণাগুলি, এর আগের ক্লাসে আমি তোমাদের বলেছি, বায়বীয় পদার্থের কণাগুলির মধ্যে তোমার বন্ধন শক্তি খুবই কম। এমনিতেই এরা ছোটাছুটি করতে থাকে এবং তাপ পেলে আরো বেশি পরিমাণে ছোটাছুটি করতে থাকে। তো যে কারণে সহজেই এই বোতলের ভিতরের বায়ু তাপ পেয়ে প্রসারিত হয়ে চলে যায় বেলুনে, যে কারণে বেলুনটি ফুলে ওঠে এবং তাপ যখন কমে যায় তখন বায়ুটিকে আবার সংকুচিত হয়ে বোতলের ভেতরে চলে আসে। তো এইটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে বায়বীয় পদার্থ তাপ পেলে প্রসারিত হয়। তবে এইটারও প্রভাব আছে কঠিন পদার্থের প্রসারণের জন্য আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই বা কাজে লাগাই। বায়বীয় পদার্থের প্রসারণটাকেও আমরা দেখতে পাই আমাদের দৈনন্দিন জীবনে। তার একটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে রুটি, আটার রুটি আমরা কিভাবে গুলাই, কি দিয়ে গুলাই? আটাকে আমরা পানি দিয়ে প্রথমে গুলিয়ে নিই, পানি দিয়ে যখন গুলিয়ে দিয়ে রুটি বানিয়ে, রুটিকে ভাজা বলে, রুটিকে বলে সেকা। গরম তাওয়ার উপর যখন আমরা ওই রুটিটাকে সেকতে যাই তখন তাপ পেয়ে ওই রুটির মধ্যে থাকা পানি বাষ্প হয়।
বাষ্প মানে জলীয় পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হয় এবং রুটি সেই বাষ্পের চাপে উপরের দিকে যখন চাপ দেয় সেই বাষ্পটা তখন রুটি ফুলে ওঠে। তার মানে রুটি যখন সেঁকতে থাকে তখন তাপে রুটিতে থাকা পানি বাষ্প হয়, এই বাষ্প রুটিকে উপরের দিকে চাপ দিলে রুটিটা ফুলে ওঠে এবং একটা ছিদ্র করে দিলে দেখা যাবে সেই বায়ুগুলি আবার জলীয় বাষ্পটা আবার বের হয়ে যায়। তারপরে এইখানেও আমরা বায়বীয় পদার্থের প্রসারণ দেখতে পাই তাপের প্রভাবে। এখানে একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে রুটি সেঁকার সময় ফুলে ওঠে কেন? এই প্রশ্নটা এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আমরা ব্যবহার করে থাকি। রুটি সেঁকার সময় ফুলে ওঠে কেন? এটা আছে তোমার 96 পৃষ্ঠার শুরুতেই আছে তোমাদের, তোমরা একটু বই খুলে দেখবে এবং আমি যখন ক্লাসের সাথে সাথে বইটা দেখবে যাতে করে তোমাদের জন্য একটু সুবিধা হবে বুঝতে। রুটি সেঁকার সময় ফুলে ওঠে কেন? এখন পাঠ 8 এবং 9, পাঠ 8 এবং 9 আমরা দেখতে পাবো যে আমাদের বায়ুমণ্ডলই হচ্ছে উৎকৃষ্ট প্রমাণ তাপের প্রভাবে। তাপের প্রভাবে আমাদের বায়ুমণ্ডলের যে পরিবর্তন হয় আমাদের চারপাশে আমরা এই পরিবর্তনটাকে দেখতে পাই। যেমন আমাদের বায়ুমণ্ডল কি দিয়ে তৈরি? অসংখ্য গ্যাসীয় উপাদান দিয়ে তৈরি। সূর্যের তাপে কখনো এই বায়ুর উপাদানগুলি প্রসারিত হয়ে বায়ুর কণাগুলির পরিমাণ কমে যায়, আবার কখনো কখনো বায়ুর তাপ কমে গেলে বায়ুর কণাগুলি ঘন হয়ে যায়। তো যখন বেশি পরিমাণে তাপ সূর্য থেকে বায়ুমণ্ডল যখন বেশি পরিমাণে তাপ পায় তখন ভূপৃষ্ঠের এই বায়ুর কণাগুলি হালকা হয়ে প্রসারিত হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং তখন নিম্নচাপের সৃষ্টি হয়। তার মানে এই যে নিম্নচাপ তৈরি হলো, এটা তৈরি হলো কিসের প্রভাবে? তাপের প্রভাবে। তাপ বেশি হলে তৈরি হয় হচ্ছে নিম্নচাপ এবং তাপ কম হলে তৈরি হয় বাতাসে উচ্চচাপ। তো বায়ুর চাপ, আমরা আসি এখন বায়ুর চাপ। বায়ুর চাপ বায়ুর একক ক্ষেত্রফলের একটা স্থানে যতটুকু স্বাভাবিক যে পরিমাণ চাপ দেয় সেটাকে আমরা বলি বায়ুর চাপ। তার মানে চাপের প্রভাবেই তৈরি হয় বায়ুর উচ্চচাপ এবং বায়ুর নিম্নচাপ। বায়ুর চাপ তৈরি হয়, বায়ুর উচ্চচাপ বা নিম্নচাপ তৈরি হয় সূর্যের তাপের কারণে। দেখো এখানেও কিন্তু বায়ুমণ্ডলের তাপের প্রভাবে উচ্চচাপ এবং নিম্নচাপের তৈরি হচ্ছে। তার মানে আটে আছে আর্দ্রতা ও বায়ুচাপের উপর তাপমাত্রার প্রভাব। তো এখানে এই বায়ুর চাপের মধ্যে আমরা দেখতে পাই বায়ুর উচ্চচাপ, বায়ুর নিম্নচাপ। দুইটা চাপ আমরা দেখতে পাই, একটা হচ্ছে বায়ুর উচ্চচাপ আর একটা হচ্ছে বায়ুর নিম্নচাপ। তো সূর্য যখন আমাদেরকে আমাদের বায়ুমণ্ডলে একটু বেশি পরিমাণে তাপমাত্রা দেয় তখন ওই অঞ্চলের বাতাস প্রসারিত হয়ে খোলা জায়গা, যেহেতু বায়ুমণ্ডল খোলা জায়গার বাতাস হালকা হয়ে প্রসারিত হয়ে উপরে দিকে যায়। যদি বদ্ধ কোনো পাত্রে তোমার বাতাস সব দিক থেকে সমান পরিমাণে চাপে, যেমন বেলুনের মধ্যে যদি বেলুনটার কথা যদি আমরা চিন্তা করি, একটু বায়ু যখন এখানে বেলুনের মধ্যে ঢুকে যায় তখন সব দিকে সমান পরিমাণে চাপ দেয়। বদ্ধ পাত্রে বাতাস সব দিকে সমান চাপ দেয়, কিন্তু খোলা জায়গা আমাদের বায়ুমণ্ডল যখন সূর্যের তাপ পায়, বায়ু হালকা হয়ে প্রসারিত হয়ে হালকা হয় যখন, তখন এটা উপরের দিকে উঠে যায় এবং তখনই তৈরি হয় বায়ু শূন্য অবস্থা এবং এটাকে আমরা বলি বায়ু নিম্নচাপ। তার মানে কোনো স্থানে বায়ুর চাপ কমে যাওয়াকে বলি আমরা বায়ু নিম্নচাপ এবং কোনো স্থানে সূর্যের তাপ মানে তাপমাত্রা যদি কম থাকে তাহলে বায়ুর কণাগুলি ঘন অবস্থায় থাকে, ওটাকে বলি আমরা বায়ুর উচ্চচাপ। তার মানে এই বায়ুর উচ্চচাপ নিম্নচাপ এইটার মূল হচ্ছে তাপ, এটা হলো আমাদের বায়ুর তাপের উপর। বায়ুর তাপমাত্রা বেশি তার মানে বায়ুর তাপ বেশি, তাপমাত্রা কম তার মানে বায়ুর তাপ কম। তাপ যদি বেশি হয় বায়ুর নিম্নচাপের তৈরি হয়, তাপ যদি কম হয় বায়ুর উচ্চচাপের তৈরি হয়। এবং আরও আমাদের বায়ুমণ্ডলে আছে আমাদের জলীয় বাষ্প, আছে আমাদের আর্দ্রতা, আছে আমাদের বৃষ্টিপাত, এগুলো আমাদের বায়ুমণ্ডলের নিয়ামক বা উপাদান। তো এইগুলির উপর প্রভাব ফেলে আমাদের সূর্যের তাপ। যেমন আমাদের জলীয় বাষ্প, কীভাবে জলীয় বাষ্প তৈরি হচ্ছে? যদি সূর্য বেশি পরিমাণে তাপ দেয়, সূর্যের তাপে আমাদের নদী নালা খাল বিল থেকে বেশি পরিমাণে পানি জলীয় বাষ্প রূপান্তরিত হয়। তাপ পেলে পানি জলীয় বাষ্প রূপান্তরিত হয়। আর এই জলীয় বাষ্প আমাদের বায়ুর উপাদানগুলির সাথে মিশে থাকে। জলীয় বাষ্পের পরিমাণটাকে আমরা বলে থাকি বায়ুর আর্দ্রতা। তারপরে আমাদের আর্দ্রতাও নির্ভর করছে সূর্যের তাপের উপর। সূর্যের তাপ যদি বেশি হয় তাহলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তারপরে জলীয় বাষ্প হচ্ছে বাতাসে পানির পরিমাণটাই হচ্ছে জলীয় বাষ্প এবং জলীয় বাষ্পের
রূপান্তরিত হবে, তার মানে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। আর যদি সূর্যের তাপ কম হয় তাহলে জলে পানি কম পরিমাণে বাষ্প হবে, এবং কম পরিমাণে পানি যদি বাষ্প হয় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে, বাতাসের আর্দ্রতাও কম থাকবে। তার মানে এখানে আমরা সহজেই বলতে পারি যে বাতাসের তাপমাত্রা যদি বেশি হয় তাহলে বাতাসের আর্দ্রতা বেশি হবে, যদি তাপমাত্রা কম হয় আর্দ্রতা কম হবে। একইভাবে তাপমাত্রা যদি বেশি হয় জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে, তাপমাত্রা যদি বেশি হয় কম হয় তাহলে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবে। তো এর উপর নির্ভর করছে আবার আমাদের বৃষ্টিপাত, কারণ জলীয় বাষ্প যেটা তৈরি হয় এইটাই বাষ্পের পানির আকারে আমাদের বায়ুমণ্ডলে জমা থাকে। যখন এই জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যায় বেশি পরিমাণে মেঘ তৈরি হয়, আর বেশি পরিমাণে মেঘ তৈরি হলে বেশি পরিমাণে বৃষ্টি তৈরি হয়, বেশি পরিমাণে বৃষ্টি হয়। তো যে কারণে আমাদের দেশে দেখা যায়, এটা আমার পাঠ 8-এর হচ্ছে শেষ টপিক, হচ্ছে আমাদের দেশে শ্রাবণ ভাদ্র মাসে ব্যবসা গরম পড়ে। কেন আমাদের দেশে শ্রাবণ ভাদ্র মাসে ব্যবসা গরম পড়ে? কারণ এই সময় একদিকে জলীয় বাষ্পের পরিমাণ এমনিতে আমাদের বায়ুমণ্ডলে একটু বেশি পরিমাণে থাকে, তার উপরে আবার যেহেতু সূর্যের তাপ এই সময় আমাদের এই অঞ্চলটায় একটু বেশি পরিমাণে থাকে, এবং বঙ্গোপসাগর অঞ্চল থেকে এই সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আমাদের দেশের অভ্যন্তরভাগে চলে আসে। তো এই জলীয় বাষ্প বেশি পরিমাণে মেঘ তৈরি করে এবং বেশি পরিমাণে বৃষ্টি তৈরি করে, যে কারণে আমরা এই সময় ঘামিও বেশি, এই সময় বৃষ্টিপাতের পরিমাণটাও একটু বেশি হয়। যে কারণে আমাদের এই অঞ্চলে বা আমাদের দেশে শ্রাবণ এবং ভাদ্র মাসের ব্যবসা গরম পড়ে। তাহলে এই যে এইটুকু থেকে 95-96 পৃষ্ঠা থেকে আমরা আজকে কি কি পড়লাম? আমরা পড়লাম বায়বীয় পদার্থের প্রসারণের প্রমাণ, বায়বীয় পদার্থ কেন প্রসারিত হয় এই ব্যাখ্যাটা আমরা এখানে পেয়ে যাব। এবং পাঠ 8-এ পড়লাম আমরা আর্দ্রতা বায়ুর উপর তাপমাত্রার প্রভাব। এখানে যদি এই বিষয়টাকে যদি আমরা ছোট ছোট ভাগে ভাগ করি তাহলে আমরা কি কি পাবো? এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে যে আমরা এখানে কি কি পাবো। ছোট ছোট বিষয়গুলিকে আমরা পাবো বায়ুর চাপ, বায়ুর চাপ পেলাম আমরা বায়ুর উচ্চ চাপ, পেলাম আমরা বায়ুর নিম্ন চাপ। উচ্চ চাপটাকে যদি আমরা একটু মাথায় রাখি তাহলে আমাদের বুঝতে হবে তাপমাত্রা যদি কম হয় তাহলে বাতাসের তৈরি হয় উচ্চ চাপ, আর তাপমাত্রা যদি বেশি হয় তাহলে তৈরি হবে বাতাসের নিম্ন চাপ। পেলাম আমরা জলীয় বাষ্প কি, এবং পেয়েছি বাতাসের এই আর্দ্রতাটা কি। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে আমাদের দেশের শ্রাবণ ভাদ্র মাসের ব্যবসা গরম পড়ে কেন? আরো একটা ছোট প্রশ্ন আমরা এখানে পেয়েছি, সেটা হচ্ছে রুটি সেকার সময় ফুলে ওঠে কেন? এটা হচ্ছে আমাদের বায়বীয় পদার্থের দৈনন্দিন যে বায়বীয় পদার্থ প্রসারণের প্রভাবের মধ্যে আছে আমাদের রুটি সেকার সময় ফুলে ওঠে কেন। তো এই যে ছোট ছোট বিষয়, এখানে থেকে বড় বিষয়, বড় আমাদের প্রয়োগমূলক রোচক দক্ষতামূলক প্রশ্ন হিসেবে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা শুধু পাবো হচ্ছে বায়বীয় পদার্থ প্রসারণের প্রমাণ এবং ব্যাখ্যা, কেন হয় বা কিভাবে হয়। এবং এছাড়া আমরা এখান থেকে যেগুলি পেয়েছি সেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আমরা পেয়েছি বায়ুর চাপ, উচ্চ চাপ, নিম্ন চাপ, বাতাসের আর্দ্রতা। আর অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আমরা এখানে পেলাম যে রুটি সেকার সময় ফুলে ওঠে কেন, এবং আমাদের দেশের শ্রাবণ ভাদ্র মাসের ব্যবসা গরম পড়ে কেন। তো এইভাবে ধরে ধরে যদি তোমরা একটু পড়ার চেষ্টা করো এবং আমাদের ক্লাসগুলো যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা ভালো করতে পারবে। এরপরের ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত